ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ভালো করে শুনবেন, আজকে সবাই একটু চুপ করবেন, শুনবেন। আচ্ছা, আপনারা শুনবেন একটু। আজকে আমরা যখন গেলাম, যাওয়ার পরে চিফ সেক্রেটারি স্যার আসলেন, চিফ সেক্রেটারি স্যার, প্রিন্সিপাল সেক্রেটারি স্যার এবং ডিজি স্যার রাজীব বাবু এসছেন, সিপি হাওড়া ছিলেন, ডিসি কন্ট্রোল স্যার ছিলেন। আচ্ছা রবিউল এসো, চলে এসো। এবং আমরা সকলে মিলে আমাদের দাবিগুলো তুলে ধরেছিলাম। সকলে মিলে যে মূল দাবিটা আমরা রেখেছিলাম, সেই মূল দাবিটা ছিল আজকে টেন্টেড আনটেন্টেডদের সার্টিফাইড লিস্ট প্রকাশ করতেই হবে। এটা প্রথম দাবি ছিল আমাদের। এবং দ্বিতীয়ত আমরা সকলে মিলে দাবি রেখেছিলাম যে ওএমআর যেগুলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল পাবলিশ করতে, সেগুলো যেন পাবলিশ করা হয়, তার ভিত্তিতে রিপ্যানেলের দাবি আমরা রেখেছি। এবং তৃতীয়ত একদম অকপটে আমরা এরকম ভাবেই বলেছি যে যে রাজ্য সরকারের দুর্নীতির জন্য আজকে আমাদের চাকরি গেছে, সেই রাজ্য সরকারকেই যে কোনো মূল্যে আমাদেরকে পুনর্বহাল করাতে হবে, এবং সেটা রিভিউয়ের মাধ্যমে। এই তিনটে মূল দাবি আজকে আমাদের ছিল। আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় যে আমরা আজকে 1.5 বছর ধরে রাস্তায় পড়ে আছি। আমরা অন্যের দোষে আজকে সাজাপ্রাপ্ত, অন্যের দুর্নীতির দায়ে আজকে সাজাপ্রাপ্ত। সেখানে দাঁড়িয়ে চিফ সেক্রেটারি স্যার মাত্র 10 মিনিট ছিলেন এবং 10 মিনিট পরে উনি উঠে চলে যান। এটা সত্যি লজ্জার বিষয় আমাদের কাছে যে আমরা বারবার অনুরোধ করছি, স্যার আপনি চলে যাবেন না, আমরা মর্মাহত এতদিন ধরে এখানে যন্ত্রণায় ভুগছি, আর আপনি 10 মিনিট পরে চলে যাচ্ছেন, আমরা কথাগুলো বলতেও পারবো না। সেখানে প্রিন্সিপাল সেক্রেটারি পরে এবং ডিজি স্যার আমাদের সঙ্গে কথা বলেন। আলটিমেটলি যে যোগ্য অযোগ্য তালিকা আমরা চেয়েছি, ওনারা বলেছেন ইট ইজ নোটেড ডাউন, আমরা আলোচনা করছি। কিন্তু আমরা বলেছি আমাদের ওটা আজকেই চাই। এবং যে ইস্যুটা তুলেছিলাম সেটা একদম ন্যায্য, যে আমরা মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছি যে এই স্কুল সার্ভিস কমিশন নাকি অটোনোমাস বডি। তাহলে যে অটোনোমাস বডি হয় তার নিজস্ব কিছু ফ্রিডম থাকে। এসএসসি চেয়ারম্যান স্যার এই যোগ্য অযোগ্য তালিকা রেডি আছে, এটুকু আমাদের আগেও বলেছেন। এবং সেক্ষেত্রে ওপরের নির্দেশ ছাড়া এটা দেওয়া যাবে না, এরকমটাও শোনা গেছে। এই ওপরের নির্দেশটা কার নির্দেশ? কেন দেওয়া যাবে না? কোথায় বলা আছে যে টেন্টেড আনটেন্টেডদের লিস্ট দেওয়া যাবে না? ওনারা বলছেন দিতে হবে, বলা নেই, কিন্তু দেওয়া যাবে না এটা কোথায় লেখা আছে? এটা আমরা জোর দিয়ে বলেছি। আমি এখানে অনুরোধ করব, সুমন বিশ্বাস স্যার আছেন, মেহবুব স্যার আছেন, তারাও কিছু বলুক, এবং নির্ময়দা আছেন, রবিউলও আছে। রবিউলদা, প্রথমেই আমাদের আজকের নবান্ন অভিযানে সমস্ত অংশের চাকরিহারা শিক্ষাকর্মী, শিক্ষক শিক্ষিকা, তাদের সকলকে সংগ্রামী অভিনন্দন। আমরা আজকে গিয়েছিলাম, মাননীয় চিফ সেক্রেটারি মহোদয়, ডিজি স্যার, সিপি স্যার হাওড়া তারা ছিলেন। আমরা তাদের সাথে সাক্ষাৎ চাইনি, আমরা এসেছি আজকে ওনলি 1 পয়েন্ট, সকল যোগ্যদের চাকরি ফেরানোর মূল মন্ত্র 22 লক্ষ ওএমআর, সেই ওএমআর এর ভিত্তিতে অযোগ্য চিহ্নিত হয়েছে। সেই ওএমআর এর ভিত্তিতে সরকার, হাইকোর্টে চিন্ময়বাবু বলছিলেন, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছে অল ওএমআর মাস্ট বি পাবলিশ পাবলিক ডোমেন। হাইকোর্টের রায় মানছে না। আজকে সেই ওএমআর এর ভিত্তিতে যোগ্য তালিকা সরকারের কাছে তৈরি আছে। কি চাইছেন, শেষ কি সিদ্ধান্ত হলো, আমরা অপেক্ষা করছি। এখনই সময়সীমা কিছু নেই, এখনই বলে দিয়েছি, এখনই, আলাদা করে কোনো সময়সীমা নেই। আমরা এখানে আছি, আমরা এখানে আছি। আর একটা বিষয় বলি, এতদিন পর্যন্ত যা ডেপুটেশন হয়েছে সেখানে একটা বিষয় তো প্রথম থেকে বলে এসছে যে আইনি পরামর্শ নেবে। আজকেও সেরকম একটা সুর উনি চড়িয়েছিলেন এবং দেখিয়েছিলেন। আমরা সেখানেই প্রোটেস্ট করেছি
যে 1.5 বছর ধরে আমাদের যে ডিমান্ড, সে ডিমান্ড আমরা রেখেছি। আপনারা জানেন এই ডিমান্ডটা কিন্তু পুরোপুরিভাবে লিগালি আমরা ডিমান্ড করছি। আমাদের লয়াররা বলছে এটা দিলে খুব ভালো হবে এবং গ্রাউন্ডটা স্ট্রং হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এটা ডিনাই করছেন যে আপনারা যোগ্যদের লিস্ট দেবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যেটা বলছেন অযোগ্যদের পাশে আছেন। উনি নিজে বললেন সরকার হিসেবে যখন থাকি আমরা সবার কথা ভাবতে হয়। এটা লজ্জা হওয়া উচিত ওনাদের। টাকা নিয়ে চাকরি দিয়েছে, এখনো পর্যন্ত অযোগ্যদের হয়ে কথা বলছেন। এবং যারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, থানায় ঘুরে বেড়াচ্ছে, এফআইআর খাচ্ছে, শোকজ খাচ্ছে। তাদের অপদক্ষতার জন্য আপনারা বলছেন যে সরকার, মানবিক সরকার আমাদের পাশে আছে, আমাদেরকে বাঁচানোর জন্য ওনারা সবসময় আছেন। কিন্তু ওনাদের যে কার্যকলাপ সেটা একবারের জন্য সেটা এস্টাবলিশ হচ্ছে না, বা আপনারা ঘুরিয়ে দিচ্ছেন। লাস্ট আমরা এটাই বলে এসেছি। আরেকটা বিষয় বলি, চিফ সেক্রেটারি 10 মিনিট টাইম দিয়েছেন, এটাও একটা লজ্জার বিষয়। কারণ ওনাদের সময়ের মূল্য আছে, আর আমরা বানের জলে ভেসে এসেছি। যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের ক্ষেত্রে তারা হচ্ছে তারা হচ্ছে আপন ছেলে। আমরা বানের জলে ভেসে এসেছি, আমরা খবর পাচ্ছি তাদের সঙ্গে দফায় দফায় মিটিং হচ্ছে। এবং ওনারা বললেন লয়ারের সঙ্গে মিটিং হয়েছে, মানে সরকার পক্ষের লয়ারের সঙ্গে মিটিং হয়েছে, কিন্তু কোন যোগ্য শিক্ষক শিক্ষিকাদের লয়ারের সঙ্গে মিটিং হয়নি। তার মানে এটা এস্টাবলিশ হচ্ছে যে অযোগ্যদের লয়ারের সঙ্গে মিটিং হয়েছে এবং রিভিউ ড্রাফটের আগে হয়েছে। এটাও একটা কোশ্চেনের মার্ক ফেলছে। এবং আমাদের দাবিতে আমরা অনার আছি, যতক্ষণ না সার্টিফাইড লিস্ট ওয়েবসাইটে আসছে ততক্ষণ আমরা কিন্তু মুভ করছি না। তার পাশাপাশি এটাও বলে রাখি, এই যে অযোগ্য যোগ্য ব্যাপারটা যেটা আসছে সেটা ওনারা সকলেই জানেন, কিন্তু জেনেও না বোঝার যে ভানটা করছেন সেটাও কিন্তু ওনাদের মুখের সামনে তুলে ধরেছি। আর একটা বিষয় যেটা বারবার তুলে ধরতে চাইছেন, সরকার সাহায্য করতে চাইছে কিন্তু সরকার সাহায্য করতে চাইছেন না, সেটাও কিন্তু তুলে ধরেছি। কারণ আমরা দেখেছি তাদের যে অ্যাক্টিভিটিগুলো একটাও আমাদের যোগ্যদের বাঁচানোর জন্য নয়, সেটা আমরা জোরালো দাবি রেখে এসেছি। এবং আশা রাখছি আজকে রাতের মধ্যে লিস্ট পাবো। যদি লিস্ট না পাই তাহলে আমরা এখানে থাকবো এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা জানতে চাইবো কি জাদু বলে লিস্টটা দেওয়া হচ্ছে না। আর ওনারা একটা কথা বলছেন, স্যালারি তো হচ্ছে আপনাদের, যাদের স্যালারি হচ্ছে তারা যোগ্য, তাহলে সমস্যা কোথায়? আমাদের কথা সেখান থেকেই হয়েছে, যারা যোগ্য তাদের স্যালারি হচ্ছে, সেটা সার্টিফাইড লিস্ট দিতে সমস্যা কোথায়? প্রকাশ্যে আনতে সমস্যা কোথায়? ওএমআর পাবলিশ করতে সমস্যা কোথায়? এই কোশ্চেনগুলোর উত্তর ওনারা দিতে পারেননি, ওনারা উঠে চলে গেছেন। সোজা ভাষায় বললে আমাদের সামনাসামনি উত্তর দিতে না পেরে ওনারা পালিয়ে গেছেন। ওনারা চোরের মতো করে পালিয়ে গেছেন এবং বলেছেন নাকি আজকে মিটিং হবে, মিটিং এর পরে আলটিমেট লিস্ট আসবে। আমরা ওয়েট করছি যতক্ষণ না লিস্ট পাচ্ছি। চিফ সেক্রেটারি উনি বলেছেন সরকার, আপনারা আপনাদের জায়গা থেকে বলছেন, কিন্তু সরকারি জায়গা থেকে এটা আমাদের ভাবতে হয়, সবার কথাই ভাবতে হয়। এটা আগের দিন আমরা দেখেছি নোটিফিকেশনটা যখন সিএম বলছিলেন, মাননীয় সিএম যখন নোটিফিকেশনের বিষয়ে বলছিলেন, তখন উনি বলেছেন অযোগ্যদের ও এই ডিপার্টমেন্টে না বলে অন্য ডিপার্টমেন্টে ওনার ব্যবস্থা করবেন। কিন্তু এই জায়গার ক্ষেত্রে কিন্তু এটা বলা হচ্ছে না এবং উনি বলছেন সরকার সবার জন্যই দেখবে। এই আরেকটা বার্তা যেটা আমাদের ভীষণভাবে খারাপ লাগছে, প্রথম থেকেই সরকার কিন্তু অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করছে। আপনার নামটা একটু বলবেন। মৃন্ময় মণ্ডল। যে বিষয়টা আমরা বলতে চাই দিচ্ছি, আপনি সুপ্রিম কোর্টে ওগুলো প্লেস করুন এবং আমাদের ভিত্তিতে আমাদেরকে তাহলে আপনি করুন, লিস্ট পাবলিশ করুন। সেখানটাও কার্যত এড়িয়ে যাওয়ার চেষ্টা হলো। আমরা লাস্ট পর্যন্ত আমরা যে জায়গায় আমাদের ধরেছি এখনো পর্যন্ত লাস্ট উনি বলে গেলেন ঠিক আছে আমি এখন আবার সিএস এর কাছে যাচ্ছি, আমি গিয়ে আমি আর একবার মিটিং করছি, দিয়ে কি বলে এবং প্রয়োজনের এক কাজ করো, তোমাদের লয়ার আমাদের লয়ার একসঙ্গে বসি, তারপরে তোমাদের লয়াররা যদি বলে লিগাল অ্যাডভাইসে তাহলে এটা করা যাবে। আমরা এই গল্প তো পুরনো হয়ে গেছে, বারবার এই কথাটা আমরা বলেছি যে আপনারা বসুন। বিকাশ ভবনের সামনেও 7 দিন ধরে আমরা অপেক্ষা করেছি, আপনাদের গেজেট তৈরির আগে আপনারা বসেছিলেন, বসেননি। তাহলে এইভাবে বারবার আপনারা এই কাজটা করছেন, অথচ যখন আমরা টেন্টেডদের প্রশ্ন আসছে তখন অতি সক্রিয়তা। এবং আমাদেরকে উনি বললেন না আপনাদের সঙ্গে তো বসা হয়েছে একবার লয়ারদের সঙ্গে। আমরা বললাম এখানে আমরা যতগুলো মানে আনটেন্টেড টিচার্সদের গ্রুপ আছি, নন টিচিং স্টাফরা আছি, আমাদের একজনও বলুক যে কোনো লয়ারের সাথে বসা হয়েছে। তারা বলল
আমরা সকলেই বলেছি না আমাদের কোন লয়ারের সঙ্গে আপনাদের লয়ার বসেননি। তাহলে এখানে আবার একটা প্রশ্ন ক্রিয়েট হলো, তাহলে কাদের লয়ারের সঙ্গে বসেছিলেন ওনারা? কাদের লয়ারের সঙ্গে বসিয়েছিলেন ওদের লয়ারকে? যখন আমাদের লয়াররা কেউ বসলো না, আমাদের এখানে যোগ্যদের প্রত্যেকটা গ্রুপ ছিল, যারা আমরা সুপ্রিম কোর্টে আলাদা আলাদা এসএলপি করেছিলাম, রিভিউ করেছি, সবাই তো আজকে একসঙ্গে আছি। তাহলে কাদের লয়ারের সঙ্গে বসেছিলেন? হ্যাঁ, গোপনে গোপনে ডুবে ডুবে জল খেলেও একটা না একটা দিন সত্য তো উদ্ঘাটিত হবেই, এবং সত্য আমরা হাইকোর্টেও দেখছি, সুপ্রিম কোর্টেও দেখছি। তাই মুখোশ খুলে ইমিডিয়েট আজকে আমাদেরকে সত্য উদ্ঘাটন করুন। আপনি কোথায় মিটিং করতে যাচ্ছেন আমাদের দেখার দরকার নেই, লিস্ট পাবলিশ করুন। উনি লাস্ট এই কথাটা বলে আমরা এখান থেকে আমরা বেরিয়েছি, এবং অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা পাবলিশ করবেন, তবে আমরা উঠবো। আর এখনো পর্যন্ত আমরা এখানে আছি, আমরা দেখতে চাই কখন ওনারা, আমরা ওয়েবসাইট চেক করছি, কখন ওনারা লিস্ট পাবলিশ করবেন, সেই জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি। এখানে পুলিশ আধিকারিকরা আছে, আবারও কথা বলছি, ওনাদের কি আলোচনা হলো আমরা ওদের কাছে জানতে চাইবো, তবে অন্য কথা। নির্দিষ্ট টাইম দিয়েছে কি আলোচনা করতে গিয়েছেন, সেই আলোচনা থেকে উনি আসুক, উনি বলুক, খবর পাঠান পুলিশ আধিকারিকদের মারফত কি চাইছেন, শেষ কি সিদ্ধান্ত হলো আমরা অপেক্ষা করছি। এখনই সময়সীমা কিছু নেই, এখনই বলে দিয়েছি, এখনই, আলাদা করে কোনো সময়সীমা নেই। আমরা এখানে আছি, আমরা এখানে আছি। আর একটা বিষয় বলি, এতদিন পর্যন্ত যা ডেপুটেশন হয়েছে সেখানে একটা বিষয় তো প্রথম থেকে বলে এসছে যে আইনি পরামর্শ নেবে। আজকেও সেরকম একটা সুর উনি চড়িয়েছিলেন এবং দেখিয়েছিলেন। আমরা সেখানেই প্রোটেস্ট করেছি যে 1.5 বছর ধরে আমাদের যে ডিমান্ড, সে ডিমান্ড আমরা রেখেছি। আপনারা জানেন এই ডিমান্ডটা কিন্তু পুরোপুরিভাবে লিগালি আমরা ডিমান্ড করছি। আমাদের লয়াররা বলছে এটা দিলে খুব ভালো হবে এবং গ্রাউন্ডটা স্ট্রং হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এটা ডিনাই করছেন যে আপনারা যোগ্যদের লিস্ট দেবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যেটা বলছেন অযোগ্যদের পাশে আছেন। উনি নিজে বললেন সরকার হিসেবে যখন থাকি আমরা সবার কথা ভাবতে হয়। এটা লজ্জা হওয়া উচিত ওনাদের। টাকা নিয়ে চাকরি দিয়েছে, এখনো পর্যন্ত অযোগ্যদের হয়ে কথা বলছেন। এবং যারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, থানায় ঘুরে বেড়াচ্ছে, এফআইআর খাচ্ছে, শোকজ খাচ্ছে, তাদের অপদক্ষতার জন্য। আপনারা বলছেন যে সরকার, মানবিক সরকার আমাদের পাশে আছে, আমাদেরকে বাঁচানোর জন্য ওনারা সবসময় আছেন। কিন্তু ওনাদের যে কার্যকলাপ সেটা একবারের জন্য সেটা এস্টাবলিশ হচ্ছে না, বা আপনারা ঘুরিয়ে দিচ্ছেন। লাস্ট আমরা এটাই বলে এসেছি। আর একটা বিষয় বলি, চিফ সেক্রেটারি 10 মিনিট টাইম দিয়েছেন, এটাও একটা লজ্জার বিষয়। কারণ তালিকা সরকারের কাছে তৈরি আছে। রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী, তিনি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী। তিনি যদি মনে করেন তার ওই চেয়ারটা খুব ভালো লাগে, তাহলে সেটা ভালো লাগুক। আজকে রাতের মধ্যে 12টা হোক, 10:30 হোক, এসএসসির, যেটাকে অটোনমাস বডি বলছে, এসএসসি অটোনমাস বডি, কিন্তু পেছন থেকে চালায় রাজ্যের মুখ্যমন্ত্রী। কেন দেখেননি নোটিফিকেশনের বিষয়? নবান্ন থেকে প্রেস কনফারেন্স করে বলেছিল। আমাদের বক্তব্য হচ্ছে আজকের রাত 12টার মধ্যে আনটেন্টেড টিচার অ্যান্ড নন টিচিং স্টাফ তাদের তালিকা প্রকাশ করতে হবে। আর অন্যথায় যারা নেতৃত্ব আছে, আমাদের চিন্ময় বাবু, মেহবুবদা, মিন্ময়দা, রবিউল, কৃষ্ণকুমার, আরো সুমিতব সরকার সহ আরো যারা আছেন শিক্ষাকর্মীরা, সকলকে নমস্কার। আমরা একযোগে এক হয়ে আজকে লড়ছি। যোগ্য তালিকা দিন, আমাদেরও কলঙ্কের হাত থেকে মুক্তি দিন, যোগ্যদের চাকরি ফেরত দিন। কোনো টালবাহানা, কোনো অজুহাত, কোনো শক্তির কাছে, কোনো রাজনৈতিক শক্তির কাছে আমরা অন্তত মাথা নত করব না। এটা আমাদের বক্তব্য। 22 লক্ষ ওএমআর প্রকাশ, ওএমআরের ভিত্তিতে যোগ্য তালিকা দিন। আর মাঝখানে ডান দিকে বাদিকে কোনো সেন্টেন্স নেই। পরীক্ষা 10 বছর পর মানছি না, মানবো না, একটা লাইনও বলবো না পরীক্ষা নিয়ে। এইটুকুই বলার। মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের যোগ্য তালিকা দিন। এই জায়গা আমরা ছাড়ছি না, ছাড়বো না। পরীক্ষা মানছি না, মানবো না। মেহবুব ভাই,
আপনারা কি অবস্থানে বলছেন? অ্যাকচুয়ালি সবাই কি হয়েছে আজকে? প্রথমত আমি অনেক পরে গিয়েছি, যাওয়ার কথাও ছিল না আমার। আজকে কি হয়েছে বলো? চিফ সেক্রেটারি বেরিয়ে গেছিলেন, এডুকেশন সেক্রেটারি ছিলেন। বারবার বাক বিতণ্ডা চলছে আমাদের সঙ্গে। ওনারা বারবার একটা জায়গায় এড়িয়ে যেতে চাইছেন, যোগ্যদের লিস্ট পাবলিশ। ওনাদের একটাই বক্তব্য, যদি সুপ্রিম কোর্ট বলে তাহলে আমরা ওখানে দিয়ে দেব। আমাদের প্রশ্ন ছিল আমাদের চাকরি থাকুক বা না থাকুক সেটা আপনাদের, কারণ ওনারা বলছেন যে তোমরা যদি বলো যে লিস্ট পাবলিশ করতে, ওএমআর পাবলিশ করতে, তাহলে তোমরা ড্রাইভার আমরা প্যাসেঞ্জার হয়ে যাব, আর গাড়ি যদি উল্টায় তার দায়ী তোমাদের। এরকম, অর্থাৎ তারা দায়টা আমাদের উপর ঠেলছে। যদি লিস্ট পাবলিশ হয় তার দায়, এবং তার ক্ষেত্রে যদি কোনো দুর্ঘটনা ঘটে রিভিউতে, তাহলে তার দায় নাকি আমাদের। দুর্নীতির দায়টা আমাদের নয় তো। আমরা এই নিয়ে অনেকক্ষণ ধরে বাদ বিতণ্ডা কন্টিনিউয়াস হয়েছে। শেষে আমরা একটা কথাই বলেছি, আমাদের চাকরি নিয়ে আমাদের যে সংশয়, দরকার নেই আপনাদের সেই বিষয় ভাবতে। আপনারা ইমিডিয়েট লিস্ট পাবলিশ করুন, এখনই লিস্ট পাবলিশ করুন, আমরা ওয়েট করছি। আপনাদের চাকরি যদি এই লিস্ট পাবলিশ করার জন্য আমার গাড়ি উল্টেও যায় তো যাবে। আমরা এটাও বলেছি দরকার নেই, ঠিক আছে আপনি লিস্ট পাবলিশ করবেন না, করার দরকার নেই, ঠিক আছে। তাহলে আপনি এক কাজ করুন, প্রত্যেককে এভিডেভিট দিন। প্রত্যেকটা ক্যান্ডিডেট আমরা এভিডেভিট দিচ্ছি। ক্রিমিনাল অফেন্সে তাদের মামলা রুজু করা হোক। যদি কোনো কেউ, প্রত্যেককে এভিডেভিট দেবো আমরা। যদি যারা আমরা মনে করছি যে আমরা আনটেন্টেড ক্যান্ডিডেট, আমরা এসএসসি কে এভিডেভিট দিচ্ছি। আপনি সুপ্রিম কোর্টে ওগুলো প্লেস করুন, এবং আমাদের ভিত্তিতে আমাদেরকে তাহলে আপনি ইয়ে করুন, লিস্ট পাবলিশ করুন। সেখানটাও কার্যত এড়িয়ে যাওয়ার চেষ্টা হলো। আমরা লাস্ট পর্যন্ত আমরা যে জায়গায় ওনাদের ধরেছি, এখনো পর্যন্ত লাস্ট উনি বলে গেলেন ঠিক আছে আমি এখন আবার সিএস এর কাছে যাচ্ছি, আমি গিয়ে আমি আর একবার মিটিং করছি, দিয়ে কি বলে, এবং প্রয়োজনের এক কাজ করো, তোমাদের লয়ার আমাদের লয়ার একসঙ্গে বসি, তারপরে তোমাদের লয়াররা যদি বলে লিগাল অ্যাডভাইসে, তাহলে এটা করা যাবে। আমরা এই গল্প তো পুরনো হয়ে গেছে, বারবার এই কথাটা আমরা বলেছি যে আপনারা বসুন। বিকাশ ভবনের সামনেও 7 দিন ধরে আমরা অপেক্ষা। এর মধ্যে যে যেমন অবস্থায় ছিলাম সেই অবস্থায় মোটর আমাদের লে ছিল, অলরেডি সবকিছু ওকে ছিল। আমরা গিয়ে ফায়ার করি ওখান থেকে, সেই জায়গায় আমরা ছাড়ি। সেই জায়গা ছাড়ার পর অন্য জায়গায় যাই, সেখান থেকেও আমরা ফায়ার করি, মিনিমাম 12 বোম ফায়ার করি। সেখান থেকে ছাড়ি জায়গা, অন্য জায়গায় গেলাম। সেইখানে গিয়ে যখন ফায়ার করি তখন মাথার উপর দিয়ে আমাদের পুরো কন্টিনিউ ডাইরেক্ট ফায়ার চলছিল। ছোট হাতিয়ারগুলোর যেগুলো বড় ইয়ে আছে, ডাইরেক্ট ফায়ার চলছিল আমাদের। হ্যাঁ, ও প্রান্ত থেকে চলছিল, আমাদের থেকেও চলছিল, ওদের কাছ থেকেও চলছিল, আমরা দেখতে পারছি। কারণ ট্রেসার বগেরা ছিল, রেড কালারের হতায় মানে হয়, তো এগুলো চলছিল। তো সেই জায়গা থেকে আমরা আধা ঘন্টা ওয়েট করলাম, যখন ফায়ারটা থামলো না, কিন্তু তখন আমাদেরকে সাহেব বললো জায়গাটা ছেড়ে আর একটা লাস্ট লোকেশন যেটা আছে সেখানে যাও। সেখান থেকেও যেখান থেকে ফায়ার আসছে সেই আমরা দিয়ে দিচ্ছি, ডাটা ডিগ্রি দিয়ে দিচ্ছি, সেখানে ফায়ার করো। সে ডাটা ডিগ্রি আমাদেরকে দেয়, দেওয়ার পর আমরা ফায়ার করি। তো সেখানে পরে সকালে জানতে পারা যায় সেখানে 7-8 জন মিলিটিয়ান্স বগেরা ছিল, তাদেরকে যারা সাপোর্ট করছিল মারা যায়। তারপরে সেখানকার যত পাকিস্তান রেঞ্জার বগেরা ছিল তারাও সেখান থেকে চলে যায়, দৌড়িয়ে ঘাঁটি ছেড়ে চলে যায়, পুরো একদম পোস্ট ছেড়ে চলে যায়। তা আমি এসছি 20 ডেজ হলো ছুটিতে, তো ছুটির আগে পর্যন্ত তারা এখনো পর্যন্ত রিটার্ন আসেনি। এখনো হ্যাঁ, পাকিস্তান পোস্টে ইয়া সেখানকার যারা আছে তারা আর আসেনি। তো আমি ছিলাম হচ্ছে সাম্বাতে ছিলাম, জম্মুর আন্ডারে পড়ে, আইনগর সেক্টর, সেখানে ছিলাম। ক্ষয়ক্ষতি ওদেরই হয়েছে, আমাদের তো কিছুই হয়নি। কারণ আমাদের তো ওরা যেগুলো ফায়ার করেছে সেগুলো সব গাছে লাগছে, না হলে কারণ আমাদের ডিফেন্স বানানো আছে সামনে, ডবল ডিফেন্স বানানো আছে, টোটাল 3টে লাইন বানানো আছে। মানে আমাদের কমান্ডেন্ট স্যার এত সুন্দর করে সেই জিনিসটা জায়গাটাকে করেছে, মানে এত সাফ সাফাই সবকিছু করে আমাদের সেফটির জন্য খুব ভালো করে রেখেছে, ডিফেন্স বানানো আছে। ডিএম সাহেব ডেকেছিল এই কারণে যে ডিএম সাহেবকে আমাদের কমান্ডিং অফিসার তরফ থেকে লেটার পাঠানো হয়েছিল যে আমি সেই রাতের বেলায় আমরা ফায়ার করেছিলাম, তাতে আমাদের জখমি হয়েছে, মারা গেছে অনেকজন। সেই অনুযায়ী ডিএম স্যারকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমাকে আজ ডাকা হয়েছে। দেশের জন্য এত বড় একটা অপারেশন সাকসেস করার পর কেমন অনুভূতিটা? খুবই ভালো লাগলো।
অনেকজন 35 বছর 40 বছর চাকরি করে গিয়েও তারা কোনোদিন এরকম মকা পায় না। আমি মকা পেয়েছি। আর সেদিনকে তো রাত আমি চাইছিলাম যে আর 2-3 দিন হোক, বরবাদ করবো আরো, কিন্তু মকা একদিনই পেয়েছি, একটা রাতেই পেয়েছি। মানে এই মকাটা পাওয়ার জন্যই তো বিএসএফ একদম যোগদান করা। একদম একদম তারপরে আপনি খুব পেয়েছেন। প্রাউড ফিল হচ্ছে আমার যে আমি এটা করতে পারলাম। আমি বহরমপুরের বাসিন্দা হয়ে সেটা আমি একটা জম্মুতে গিয়ে এরকম জায়গায় আমি পদক্ষেপ নিলাম, ভালো ভালো লাগলো খুবই। আর চাই এরকম হোক, আমি তো চাই, কারণ হচ্ছে আমি একদম জবাব দিতে রেডি, কারণ সে যদি চোখ দেখায় তাকে তো ছাড়বো না। আজকে কেমন লাগছে এই সম্বর্ধনা পেয়ে? খুবই ভালো লাগছে, ডিএম সাহেব খুবই ভালো, খুবই ভালোভাবে কথা বললো, সবকিছু। 8-9 আপনারা ব্যাটালিয়নে কতজন ছিলেন? 8-9 মে। আপনারা ব্যাটালিয়নে কতজন ছিলেন? আমরা টোটাল যে জায়গা থেকে ফায়ার করছিলাম, আমরা টোটাল ছিলাম 8 থেকে 9 জন ছিলাম। আর আমরা 8-9 জনই করছিলাম এক জায়গা থেকে, আর বাদ বাকি যারা ডাইরেক্ট ফায়ার করছিল তারা তো আগে থেকে করছিল, ছোট হাতিয়ারে তারা করছিল, আর আমরা 8 জন ছিলাম যেটা বড় হাতিয়ারে করছিল, মানে বোম যেগুলো পড়ে সেগুলো আমরা করছিলাম। কি নাম? আমার নাম শুভজিৎ রায়, আমার কাশিমবাজার, বহরমপুর কাশিমবাজারে বাড়ি। কেমন লাগছে আপনার? আমার খুবই ভালো লাগছে অ্যাজ আ ওয়াইফ। আমার প্রচন্ড প্রাউড ফিল হচ্ছে। সেদিন প্রচন্ড ভয়ও পেয়ে গেছিলাম, কেন লাইফের ব্যাপার ছিল, কিন্তু ও প্রচন্ড শক্ত ছিল, বলছে ভয়ের কিছু নেই, যা হবে হবে। এটার জন্য আমি এখানে এসেছি, তার জন্য ভয়ের কিছু নেই, ভগবান আছে। আর আজকে যখন স্টার্ট হয়েছে তখন শেষ তো হবেই। আমরাও তো চাই পাকিস্তান এভাবে জবাব দিক। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু অ্যাজ আ ফ্যামিলি আমাদের তো একটু নার্ভাস ফিল হবে, কিন্তু ও প্রচন্ড স্ট্রং, ও ভাঙতে দেয়নি। কি ডোন্ট ওয়ারি, যা হবে হবে, যা হবে হবে, অত ভেবে লাভ নেই, তুমি শক্ত থেকো তাহলেই হবে। মানে আপনার তরফ থেকে তো একটা সাহস জোগানোর ব্যাপার হ্যাঁ, আছে। স্ট্রং তো অবশ্যই থাকতে হবে, নাহলে আমরা উইক হলে তো ওই উইক হয়ে যাবে। আপনাদের তরফ থেকে হ্যাঁ, তো মানসিক হ্যাঁ, হ্যাঁ, ইয়ে থাকে, সেটা তো আপনারা সাপোর্ট করেন। একদম, একদম। মানে কিভাবে আপনি কতটা ইয়ে সাপোর্ট করতে ইয়ে করেছিলেন? মেনলি যখন স্টার্ট হয়েছিল, সিন্দুর অপারেশন 7 তারিখে স্টার্ট হয়েছিল, তখন থেকে ও বলছিল হয়তো ফোন কন্ট্যাক্ট বেশি হবে না, তো ভয় কিছু নেই, তুমি যেমনি আমি টাইম পাবো বা কিছু চান্স পাবো আমি কন্ট্যাক্ট করব। তো হট করে 8 তারিখেও নেটওয়ার্ক ডাউন হয়ে গেল, মানে আমি বুঝতে পেরে গেছি কিছু প্রবলেম স্টার্ট হচ্ছে। আমরা নিউজ ওপেন করলাম, তো নিউজে আমরা সবই দেখতে পাচ্ছি স্টার্ট হয়ে গেছে। তো খুবই কম কন্ট্যাক্ট হয়েছে, মিডিলে মাঝে মধ্যে খুব কম চান্স পেয়েছে, কিন্তু হ্যাঁ এইটুকু খবর পাচ্ছিলাম কি না ভালো আছে, এতে আমরা স্যাটিসফাইড ছিলাম। দিয়ে যখন থামলো, সিজ ফায়ার হলো, তখন একটু নাই স্যাটিসফ্যাকশন হলো, কিন্তু হ্যাঁ আমরা কেউ উইক হয়নি, ও ফুল ফ্যামিলি ফুল সাপোর্টেড ছিলাম কি না। প্রচন্ড, খুবই টেনশন, মানে আমরা, ও মানে অ্যাকচুয়ালি হিন্ট, প্রপার হিন্ট তো দিবে না, কেন যতই হোক সবাই ঘাবিয়ে যাবে, কিন্তু ও বলছিল স্ট্রং থাকবা, ভয়ের কিছু নেই, আমরা সবাই একসাথে আছি, কোনো ব্যাপার নেই, যেটা হবে হবে। এর জন্যই আমি বিএসএফ এসেছি। তো রিয়া রয়, ফোনে যোগাযোগ হচ্ছিল, হয়তো কিছু সেকেন্ডের জন্য কথা বললো, ফোন নিয়ে নিল, এরকম টাইপের। প্রচন্ড, মানে আমি ভাবতে পারিনি, ও আমাকে বলছিল এরকম হবে হবে, তো অনেকে হবে হয়তো, নাকি, কিন্তু কালকে যখন বললো কি না সত্যি ডেকেছে, আমার খুবই ভালো লেগেছে, আমি খুবই এক্সাইটেড ছিলাম দেখার জন্য। প্রচন্ড রিস্ক থাকে। হ্যাঁ, অ্যাকচুয়ালি জেনেই তো আমরা আগে বেড়েছি, ও বিএসএফ সবকিছু জেনে এক্সপেক্ট করে আমি ওর সাথে আগে লাইফে আছি, আমি ওকে ফুল সাপোর্ট করবো আগের জন্য। আমি হাউস ওয়াইফ, রিয়া রয়, কাশিম বাজার, এক টাইমে।